সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুম মানিকা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। সেভেন সিস্টার্স প্রসঙ্গে প্রধান উপদেষ্টার মন্তব্য নতুন নয়, পূর্ববর্তী ধারাবাহিকতা। দ্রুততম সময়ে হবে থানায় স্থানান্তর, স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাস। নির্বাচনের জন্য সংস্কারের দাবি, বিএনপির মহাসচিবের বক্তব্য স্পষ্ট। অস্ট্রেলিয়ার সামাজিক চুক্তির ভঙ্গন, নতুন সংকটের সূচনা। ভূমিকম্পে নিহত বেড়ে প্রায় ৩,০০০, মিয়ানমারে ত্রাণের গাড়ি বহরে গুলি। বিশ্বকাপ খেলতে বিশেষ পরিকল্পনা, গণমাধ্যমে কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। ডক্টর খলিলুর রহমান সম্প্রতি চীন সফরে গিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের মন্তব্যকে নতুন কিছু হিসেবে চিহ্নিত করতে অস্বীকার করেছেন। তিনি বলেন, ২০১২ সালে একই মন্তব্য করেছিলেন ইউনূস, তখন এত আলোচনা সমালোচনা হয়নি। ডক্টর খলিলুর রহমান আরও উল্লেখ করেন, ২০২৩ সালে জাপানের প্রধানমন্ত্রীও প্রায় একই ধরনের কথা বলেছেন। সেভেন সিস্টার্স নিয়ে চীনের কথাকে নতুন বলে মনে করেন না তিনি, বরং এটি একটি ধারাবাহিক আলোচনার ফলস্বরূপ। ডক্টর রহমান জানান, ২০১২ সালের মন্তব্যের সঙ্গে ২০২৩ সালের জাপানের প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে কি সরাসরি সম্পর্ক রয়েছে। সেদিন তিনি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স ও বাংলাদেশের মধ্যে একটি ভ্যালু চেইন করার কথা বলেছিলেন। এ প্রসঙ্গে সিঙ্গেল ইকোনমি জোনের ধারণা তুলে ধরেছেন তিনি, যা ভবিষ্যতে এই অঞ্চলের অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে। বুধবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার বিমস্টেক সম্মেলন নিয়ে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। উপদেষ্টাই প্রথমবার বলেননি, উনি ২০১২ সালে একই ধরনের কথা বলেছিলেন। ২০২৩ সালে জাপানের প্রধানমন্ত্রী দিল্লিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কিশিদা বলেছিলেন যে নর্থ ওয়েস্ট ইন্ডিয়া এবং বাংলাদেশ একটা ভ্যালু চেইনে আবদ্ধ করা। যৌন দুর্ভোগ নিরসন ও থানার সেবার মান উন্নত করার লক্ষ্যে দ্রুততম সময়ে রাজধানীর থানাগুলোকে নিজস্ব জায়গায় স্থানান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। উপদেষ্টা বলেন, রাজধানীর বেশ কয়েকটি থানা ভাড়া ভবনে কার্যক্রম পরিচালনা করছে, যা জনগণের সমস্যা সৃষ্টি করছে এবং থানাগুলো কাঙ্ক্ষিত সেবা প্রদান করতে পারছে না। তিনি উল্লেখ করেন, আমরা যত দ্রুত সম্ভব থানাগুলোকে নিজস্ব জায়গায় নতুন ভবন নির্মাণের মাধ্যমে স্থানান্তরের চেষ্টা করছি। বুধবার দুপুরে ঈদের শুভেচ্ছা বিনিময় ও ঈদ পুনর্মিলনের উদ্দেশ্যে রাজধানীর ৬টি থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ মন্তব্য করেন উপদেষ্টা। যে ভাড়া বাসা থেকে এটা কিন্তু অবস্থাও খুবই খারাপ, থাকার অবস্থা তাদের জন্য খুবই খারাপ। এই জন্য থাকার অবস্থাটা কিভাবে উন্নতি করা যায় এই বিষয়ে একটু আলাপ করা ছিল এবং আমরা কিভাবে এটা উন্নতি করা দেওয়ার দরকার, যেহেতু তাকে থাকার অবস্থা অবশ্যই উন্নতি করতে হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা কখনো বলিনি আগে নির্বাচন পরে সংস্কার। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য ন্যূনতম সংস্কার আবশ্যক। আমরা সবসময় ন্যূনতম সংস্কার করে নির্বাচনের দাবি জানিয়ে আসছি। নির্বাচন ব্যবস্থা, আইন শৃঙ্খলা ও বিচার ব্যবস্থা সংস্কার করেই আমরা নির্বাচনের কথা বলছি। বিএনপি মহাসচিব বলেন, বিএনপি আগে নির্বাচন পরে সংস্কার চায়, এটি একটি মিথ্যা ও ভ্রান্ত ধারণা। বিষয়টিকে ভুলভাবে ব্যাখ্যা করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। দেশের রাজনৈতিক দলগুলোর বিষয়ে তিনি আরও বলেন, দেশের সংঘাতের কোনো প্রশ্ন নেই, বরং গণতন্ত্রের সৌন্দর্য হল ভিন্ন ভিন্ন দল ও মত থাকা। বুধবার 11:30টায় ঠাকুরগাঁওয়ের কালীবাড়িস্থ নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব মন্তব্য করেন। আমরা কখনোই এই কথা বলিনি যে আগে নির্বাচন তারপরে সংস্কার। এটা যদি কেউ বলে থাকে, একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বলছি যে নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কারগুলো করা দরকার সেটা করতে হবে। অস্ট্রেলিয়ার সমাজে এক নতুন সংকটের সূচনা হয়েছে। মধ্যবিত্ত শ্রমিক শ্রেণীর জন্য প্রথম বাড়ি কেনা সবসময় ছিল একটি চ্যালেঞ্জ, কিন্তু বর্তমান প্রজন্মের অস্ট্রেলীয়দের ভবিষ্যৎ যেন এক অনিশ্চিত অন্ধকারে নিমজ্জিত। বাড়ির মূল্য বৃদ্ধি, ঋণের বোঝা এবং অর্থনৈতিক অনিশ্চয়তা মিলিয়ে পরিস্থিতি মারাত্মক হয়ে উঠেছে। তরুণদের স্বপ্নগুলো ক্রমেই দূর হয়ে যাচ্ছে। সামর্থ্যর সীমাবদ্ধতার কারণে অনেকেই দিশেহারা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। অস্ট্রেলিয়ার সমাজে এক নতুন সংকটের সূচনা হয়েছে। মধ্যবিত্ত ও শ্রমিক শ্রেণীর মানুষের জন্য প্রথম বাড়ি কেনা সবসময়ই চ্যালেঞ্জ ছিল, কিন্তু বর্তমান প্রজন্মের অস্ট্রেলীয়দের ভবিষ্যৎ যেন এক অনিশ্চিত অন্ধকারে নিমজ্জিত।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এক দীর্ঘ সময়কাল ধরে বাড়ি মালিকানা অর্জনের একটি নির্দিষ্ট পথ ছিল। সাধারণত 10 থেকে 20% জমা রেখে একটি সাধারণ বাড়ি কেনা এবং তারপর পরিবারের আয় অনুযায়ী 25 বছরের জন্য ঋণ নেওয়া। এই প্রক্রিয়ায় একটি সামাজিক চুক্তির ভিত্তিতে চলছিল যে বেতনের বৃদ্ধি সর্বদা মুদ্রাস্ফীতির হারকে ছাড়িয়ে যাবে এবং বাড়ির দামের সঙ্গে সামঞ্জস্য রাখবে। কিন্তু গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের পর এই সামাজিক চুক্তি ভেঙে যায়। ফলে দশকের পর দশক ধরে বেতনের বৃদ্ধি থেমে যায়। এটি এমন একটি যুগের সূচনা করে যাকে বলা হয় হারানো দশক। প্রতিবেদন অনুযায়ী এই দশকের পতনের ফলে কাজের মানুষের জন্য একটি সাশ্রয়ী প্রথম বাড়ি খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। যারা এই সময়ে বাড়ির বাজারে প্রবেশ করতে পেরেছিলেন তাদেরও নতুন বাড়িতে ওঠা সম্ভব হচ্ছে না। ফলে পরিবার নিয়ে শিশুদের নিরাপদে বড় করার জন্য আরও বড় বাড়িতে যাওয়ার সুযোগ তারা হারাচ্ছেন। অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ আজ বিপন্ন। সামাজিক চুক্তির ভঙ্গন একটি গভীর সংকটের দিকে নিয়ে যাচ্ছে। এই চিত্রটি শুধু সংকট নয়, বরং একটি জাতির আশা ও স্বপ্নেরও প্রতিফলন। এবি নিউজ ডেস্ক রিপোর্ট। মিয়ানমারে ভূমিকম্পে বিধ্বস্ত অঞ্চলে চীনা ত্রাণ সহায়তা বহনকারী গাড়ি বহর লক্ষ্য করে সতর্কতামূলক গুলি চালিয়েছে দেশটির জান্তা সৈন্যরা। মঙ্গলবার রাতে চীনা রেড ক্রসের গাড়ি বহরকে লক্ষ্য করে এই গুলি করা হয়। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। কয়েক দশকের ধ্বংসাত্মক ভূমিকম্পে বিপর্যস্ত মিয়ানমারে বিভিন্ন দেশ ও সংস্থার পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হচ্ছে। কিন্তু বিদ্রোহীদের তৎপরতার কারণে ভূমিকম্প পরবর্তী উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। মিয়ানমারে 2020 সালে জাতীয় নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে 2021 সালের 1 ফেব্রুয়ারি সেনাবাহিনী অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করে। ওই নির্বাচনে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। অভ্যুত্থানের পর জান্তা বাহিনী ভিন্ন মতাবলম্বী ও এনএলটির নেতাকর্মীদের বিরুদ্ধে রক্তাক্ত অভিযান শুরু করে এবং অং সান সুচিকে গৃহবন্দী করে। পাকিস্তানের মাটিতে চলতি মাসে শুরু হচ্ছে 2025 নারী বিশ্বকাপের বাছাই পর্ব। বিশ্বকাপ নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ দলও সেখানে অংশগ্রহণ করবে। এই প্রতিযোগিতা 5 থেকে 19 এপ্রিল লাহোরে অনুষ্ঠিত হবে। এই উদ্দেশ্যে আগামীকাল পাকিস্তানের দিকে রওনা করবেন নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল। বাছাই পর্বে সফলতার জন্য ব্যাটারদের দক্ষতা বৃদ্ধি এবং বোলারদের অর্থনৈতিকভাবে কার্যকর থাকার উপর গুরুত্ব আরোপ করেছেন এই টাইগ্রেস অধিনায়ক। আজ মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে তিনি গণমাধ্যমের মুখোমুখি হন। এ সময় তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে আমাদের নিয়মিত খেলা হয়। তুলনামূলকভাবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলার সংখ্যা কম, তবে সম্প্রতি তাদের বিরুদ্ধে আমরা খেলেছি। তাদের আগে আমরা থাইল্যান্ড ও স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলব। সাফল্য অর্জনের জন্য ব্যাটারদের সঠিক ভূমিকা আশা করেন জ্যোতি। তিনি বলেন, প্রথম দিকে যদি আমরা একটি মোমেন্টাম সৃষ্টি করতে পারি তাহলে ফল ভালো হবে। আমাদের ব্যাটিং যদি শক্তিশালী হয় তাহলে সফলতা আসবে। পাকিস্তানের উইকেট ব্যাটিং বান্ধব এবং আমাদের বোলাররাও সবসময় দুর্দান্ত পারফর্ম করছে। তারা সবসময় ব্যাকআপ দেয় যাতে ব্যাটিং উইকেটে আমরা আরও ভালো করতে পারি। সেটাই আমাদের লক্ষ্য। সোফার ভালো একটা প্রিপারেশন বলতে পারি এবং ওখানে যে প্র্যাকটিস ম্যাচেস খেলবো ওটার আগে মেন টুর্নামেন্টের আগে আমার কাছে মনে হয় দল পুরোপুরি প্রস্তুত হবে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।